স্বাগত সবাইকে। শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। লিচু পাবনার ঈশ্বরদীর প্রধান অর্থকরী ফসল। প্রতি বছর এই উপজেলায় 450 থেকে 500 কোটি টাকার লিচু উৎপাদিত হয়। লিচু চাষের উপর নির্ভর করে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। তবে এবছর দেশের অন্যতম বৃহত্তম লিচু উৎপাদনকারী জেলা ঈশ্বরদীতে বেশিরভাগ লিচু গাছে মুকুলের পরিবর্তে আসে নতুন পাতা। লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসলে ফলন পাওয়া যায় না। প্রাকৃতিক নিয়মে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক গাছে মুকুল আসে, বাকিগুলোয় আসে নতুন পাতা। প্রতিটি বাগানে কমপক্ষে 60 থেকে 70% গাছে মুকুল দেখা যায়। এজন্য এবার লিচুর উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে, যা শুধু চাষিদের নয়, পুরো এলাকার অর্থনীতিতেই প্রভাব ফেলবে। লিচু চাষের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের জীবন জীবিকায় আসতে পারে বড় ধাক্কা। চাষিরা বলছেন, এই সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কিভাবে লিচুর উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়ে গবেষণাও প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে ঈশ্বরদীর লিচু চাষ সংকটের মুখে পড়তে পারে। এদিকে দিনাজপুরে এবার অনুকূল আবহাওয়া থাকায় লিচুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এই মৌসুমে জেলায় 8,250 হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রার অতিরিক্ত লিচুর ফলন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এসব নিয়ে মানচিত্রের আজকের আয়োজন। আলোচনার বিষয় ঠিক করেছি ইশ্বরদীতে লিচু চাষে বিপর্যয়, দিনাজপুরে বাম্পার ফলনের আশা। এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মণ্ডল এবং দিনাজপুরের লিচু চাষি ও উদ্ভিদবিদ মোসাদ্দেক হোসেন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমে মোসাদ্দেক হোসেন আপনার কাছেই জানতে চাচ্ছি যে আমরা বলেছি যে দিনাজপুরের আবহাওয়া এবার লিচু ফলনের জন্য বেশ অনুকূলে রয়েছে, তাহলে সবকিছু যদি ঠিক থাকে তাহলে কেমন উৎপাদন হতে পারে, আর এ সময়ে চাষিদের লিচুর মান ধরে রাখতে কি কি করণীয় রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ, ডিবিসি দর্শকদেরকে ধন্যবাদ। আমরা জানি যে দিনাজপুর হলো লিচুর রাজধানী বলা হয়। দিনাজপুরে যে পরিমাণ লিচুর উৎপাদন হয়, এটি সারা বাংলাদেশের মানুষের কাছে দিনাজপুরের লিচুর একটি সুনাম রয়েছে। এবছর আমাদের যে লিচুর ভ্যারাইটি গুলো রয়েছে, মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না 3, কাঁঠালি, এই সমস্ত লিচুর মধ্যে বেদানা এবং যে মাদ্রাজি জাতের লিচু, সেখানে আমরা বাম্পার ফলনের আশা করছি। বোম্বাই লিচুর মুকুল খানিকটা কম, এর বাইরে কাঁঠালি এবং চায়না 3 লিচুর ফলন আমরা আশা করছি গতানুগতিকভাবে ভালো হবে। যে শুরুর দিকে যে সময়টিতে লিচুর ফুল থেকে গুটি আসছিল, সেই সময় প্রচুর দাবদাহের কারণে লিচুর গুটি পুড়ে যাওয়ার একটি সমস্যা রয়েছিল। মাঝে বৃষ্টিপাতের কারণে লিচুর গুটিটি পরিপক্কতা পাচ্ছে এবং এখন এই মুহূর্তে লিচু যে দানা বলি আমরা, যেটি হচ্ছে লিচুর শ্বাস, সেটি আসতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই দিনাজপুরের লিচুর বাজারে দিনাজপুরের লিচুটি উঠবে। এটি খুবই সম্ভাবনাময়। আপনি বলছিলেন যে 8,200 হেক্টর জমিতে আমাদের লিচু চাষ, যেটি প্রায় সরকারি হিসাবে এটি প্রায় 750 কোটি টাকার লিচুর উৎপাদন গত বছর রেকর্ড করা হয়েছিল। এবছর আমরা আশা করছি এটি 1000 কোটি টাকা ওভার করবে এবং বেসরকারি হিসাবে এটি কিন্তু 2000 কোটি টাকার বেশি উৎপাদন হয়। আমরা এই লিচুটাকে যদি এটি দেশের বাইরে পাঠানোর সুযোগ তৈরি করা যেত, এটির যেমন চাহিদা রয়েছে, বিশেষত দিনাজপুরের যে বেদানা লিচু, এটি কিন্তু জিআই প্রাপ্ত একটি লিচু। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সারা দেশের মানুষের কাছে এটির একটি অনন্য চাহিদা রয়েছে। এটির যেমন ঘ্রাণ এবং এটির যেমন স্বাদ, এটি সারা বাংলাদেশের মানুষের কাছে আলাদা একটি চাহিদা তৈরি করে। এবং এটি কিন্তু সারা পৃথিবীর কাছেই ওয়ার্ল্ড মার্কেট প্লেসে কিন্তু এটি দেওয়া যেতে পারে। কিন্তু লিচুর যে লাইফ শেলফ টাইম 72 আওয়ার্স এর মধ্যে এটি কিন্তু গ্রাহক পর্যায়ে পৌঁছানো এবং এটি শেষ করতে হবে। যার কারণে এটি আসলে যদি আমাদের এই যে সৈয়দপুর এয়ারপোর্ট আছে, সেটা যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রূপ নেয়, তাহলে এই লিচুটি সরাসরি বিশ্বের বিভিন্ন বাজারে দেওয়ার একটি সুযোগ তৈরি হবে। এবং এটি নিয়ে যদি আমাদের যে সরকার, তারা যদি এটি নিয়ে দিনাজপুরের লিচুর বাজারটিকে আন্তর্জাতিক বাজারে নেওয়ার ক্ষেত্রে যদি বিশেষ ভাবনার জায়গা থেকে কাজ করে, তাহলে আমরা খুব শীঘ্রই দিনাজপুরের এই লিচুটিকে কেন্দ্র করে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দিনাজপুরের লিচুটি অনন্য অর্থনৈতিক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি। জি, অসংখ্য ধন্যবাদ মোসাদ্দেক হোসেন আপনাকে। আমরা এ পর্যায়ে একটু প্রতাপ মণ্ডল আপনার কাছে আসতে চাই। আমরা জানিয়েছি যে পাবনার ঈশ্বরদীতে বেশিরভাগ লিচু গাছে মুকুলের পরিবর্তে দেখা যাচ্ছে নতুন পাতা। কেন লিচু গাছে এবার এমন পরিবর্তন দেখা যাচ্ছে? আর জলবায়ু পরিবর্তনজনিত কোনো কারণে নাকি অন্য কোনো কারণ বলে মনে করছেন আপনি?
ধন্যবাদ আপনাকে। আপনার ডিবিসির যে দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি। আমি কৃষিবিদ প্রতাপ মণ্ডল, অতিরিক্ত পরিচালক প্রধান, কৃষি সম্প্রসারণ দপ্তর, যশোর। আপনি জানেন যে আমাদের এবছর প্রায় 641 হেক্টর জমিতে আমাদের এই যশোর জেলায় লিচু আবাদ হয়েছে। আমাদের এই যশোর জেলায় আসলে কৃষির জন্য একটি উর্বর ক্ষেত্র। সব ধরনের ফসলই কিন্তু এখানে যশোরে অত্যন্ত চমৎকার হয়ে থাকে। তার ভিতর ফল ফসলের ভিতর লিচু কিন্তু অন্যতম। আমাদের এবছর যে লিচু হয়েছে তার ভিতর মুজাফফরপুরি লিচু 263 হেক্টর জমিতে আমাদের হয়েছে, ও বোম্বাই জাতের 187 এবং স্থানীয় জাত রয়েছে 99 হেক্টর, চায়না 83 হেক্টর। আপনি একটু আগেই বলেছেন যে এবছর ঐশ্বর্যী বা আমাদের যশোরেও অনেক জায়গায় দেখা গেছে যে লিচুতে মুকুলের পরিবর্তে পাতা কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে। আমি নিজেও মাঠ পর্যায়ে দেখেছি। এই বিষয়টা হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, এই লিচু এবং আমের একটি অল্টারনেট বিয়ারিং এর একটি স্বভাবজাত প্রকৃতি রয়েছে। আপনি এক বছর একটি বেশি পরিমাণে লিচু আসে এবং পরবর্তী বছর একটু কম লিচু আসে। সেক্ষেত্রে এবছর যে সব গাছে আপনার পাতা এসেছে, এবছর গত বছর বেশি পরিমাণ লিচু এসেছিল, এই কারণে এবছর সেসব বাগানে একটু পাতা এসেছে। যাই হোক, এখন যে বর্তমান লিচুর যে পরিস্থিতি, এখন লিচুতে শ্বাস আসা শুরু করেছে। আমরা আশা করি যে 15 থেকে 20 দিন পরে আমাদের এই যে যশোরে যে লিচু রয়েছে এটা বাজারে পাওয়া যাবে। আমাদের সবচেয়ে বেশি পরিমাণ যেহেতু আমাদের মুজাফফরপুরি লিচু, এটা ইন্ডিয়ান একটি জাত, ইন্ডিয়ানের যে মুজাফফরপুর এরিয়া সেই জাত, সেখান থেকে আমাদের এইটি বাংলাদেশে সম্প্রসারিত হয়েছে। আমরা এখানে যে বোম্বাই লিচু, আমরা জানি যে সবচেয়ে আগে বোম্বাই এবং স্থানীয় জাতের লিচু আমাদের বাজারে আসে, তারপরেই কিন্তু মুজাফফরপুরি লিচু কিন্তু এখানে আসে। আমাদের এখানকার চাষিরা এই মুজাফফরপুরি লিচু চাষ করে বেশি পরিমাণ লাভবান হয়। এখানে এদের ফলনও বেশি এবং খেতেও খুব সুস্বাদু। আমাদের এই লিচু এখানকার যে চাহিদা, এই চাহিদা মিটিয়ে কিন্তু বাইরেও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু যায়। আমাদের এবছর যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7692 মেট্রিক টন। এই পরিমাণ লিচু আমরা আশাবাদী যে এই পরিমাণ লিচু তো আমরা পাবো। ইতিমধ্যে যখন মুকুল আসা শুরু করে এবং গুটি আসা শুরু করে, আপনি জানেন যে প্রচণ্ড দাবদাহের কারণে আমাদের কিছু পরিমাণ লিচু আসলে ঝরেছে। তারপরে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আমাদের বাগানে নিয়মিত পরিচর্যা এবং সেচ এবং কীটনাশক ছিটানোর পরামর্শ দেওয়ার কারণে আমাদের তাছাড়া প্রাকৃতিকভাবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু লিচু ঝরা বন্ধ হয়েছে। এখন লিচু পরিচর্যায় আমাদের কৃষক ভাইরা ব্যস্ত আছেন। আমরা আশাবাদী, যদি এখনও যে পরিমাণ লিচু আমার গাছে এসে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবং আমরা সবসময় আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ফল বাগানি বা এই চাষিদের সব রকমের পরামর্শ দিয়ে যাচ্ছেন। জি, প্রতাপ মণ্ডল, আপনাকে ধন্যবাদ। আমরা এরপরে দেশের বাইরে বাজার নিয়েও একটু কথা বলতে চাই, তবে তার আগে নিতে চাই একটি বিরতি। প্রতাপ মণ্ডল এবং মোসাদ্দেক হোসেন, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। বিরতির পরে আবারও ফিরছি। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছে ঈশ্বরদীতে লিচু চাষে বিপর্যয়, দিনাজপুরে বাম্পার ফলনের আশা এই প্রসঙ্গে, এবং আলোচনায় যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মণ্ডল এবং দিনাজপুরের লিচু চাষি ও উদ্ভিদবিদ মোসাদ্দেক হোসেন। এই পর্যায়ে মোসাদ্দেক হোসেনের কাছে আবারও আগে যেতে চাই যে আপনি বলছিলেন যে দেশের বাইরে বাজার সৃষ্টি করার ব্যাপারে, যদি একটু তুলনা করি আমরা গত কয়েক বছরের তুলনায় এখন দেশের বাইরে কেমন বাজার সৃষ্টি করা গেল, আর এ ব্যাপারে সরকারের নজরদারি কোন কোন দিক থেকে বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন আপনি? ধন্যবাদ। দিনাজপুরে যে লিচুটি উৎপাদন হয় তার মধ্যে বেদানা লিচুর যে খ্যাতিটি রয়েছে এবং তার সুঘ্রাণের জন্য এটি ইতিমধ্যে জিআই পেয়েছে। এটি বিশ্ববাজারে যেতে পারে। এটি প্রতি 10 থেকে 12,000 টাকা হাজারে বিক্রি হয় দিনাজপুরের বাজারে, এবং এটি সুমিষ্টতার কারণে এটির জনপ্রিয়তা রয়েছে। আমরা গত 2 বছর আগে দেখেছিলাম যে দিনাজপুর থেকে কয়েকশো কেজি লিচু কেজি আকারে এটি পাঠানো হয়েছিল ফ্রান্সে, এবং দিনাজপুর জেলা প্রশাসন এটি পাঠানোর জন্য সহযোগিতা করেছিল। গত বছর আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। আমরা আশা করছি যে সেই ধারাবাহিকতাটাকে নিয়ে আগামীতে এবছর কিংবা সাম্প্রতিক সময়গুলোতে বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা রাখা যেতে পারে। কারণ এই লিচু দিনাজপুরে যেভাবে উৎপাদন হয়, এবং এটির উৎপাদন গত কয়েক বছর আগে 5,500 হেক্টর জমি রেকর্ড করা হয়েছিল। আপনাদের মাধ্যমে আজকে আমরা নতুন করে জেনেছি যে 8,200 হেক্টর জমিতে এটি চাষাবাদ হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু বাড়ছে।
এবং এই লিচুটি যদি বিশ্ববাজারে প্রবেশ করে তাহলে ধান লিচুর যে দিনাজপুর সেটি আলাদাভাবে পৃথিবীর কাছে একটি গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলের কৃষকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জীবিকার মানের পরিবর্তনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের সৈয়দপুর আমাদের সব থেকে কাছের এয়ারপোর্ট, যেটি দিনাজপুর শহরের খুবই কাছে অবস্থিত, সেটি যদি আন্তর্জাতিক মানের একটি এয়ারপোর্ট হয় তাহলে এটি খুব সহজেই বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে লিচুকে নিয়ে আসলে আমাদের যে গবেষণা এটি কিন্তু আসলে খুব অপ্রতুল একটি গবেষণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। লিচু যেহেতু দিনাজপুরে রাজধানী বলা হচ্ছে, লিচুর রাজধানী দিনাজপুরকে, রাজশাহীতে যেমন আম গবেষণা কেন্দ্র আছে, বিভিন্ন জেলায় তার ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে তাদের গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। দিনাজপুরকে কেন্দ্র করে যদি একটি লিচুর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এখানে হাজার কোটি টাকার যে লিচুর বাণিজ্য হয়, এর পাশাপাশি লিচুর ফুল থেকে মধু উৎপাদিত হয়, সেটিও কিন্তু 100 কোটি টাকা পেরিয়ে গেছে। ফলে এখানে একটি বিশাল অর্থনৈতিক যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটিকে কেন্দ্র করে যদি গবেষণাগার প্রতিষ্ঠা লাভ করে তাহলে দিনাজপুরের লিচু যেমন আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা লাভ করবে এবং নতুন নতুন সমস্যা এবং তার যে সমস্যাগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়ার জন্য এটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা আশা করছি যে জি মোসাদ্দেক হোসেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা আবারও চেষ্টা করব আপনার কাছে ফিরে আসার। এই পর্যায়ে প্রতাপ মণ্ডল, আপনার কাছে জানতে চাই যে এই যে গবেষণার ব্যাপারটি যে বলছিলেন আমাদের আরেকজন অতিথি মোসাদ্দেক হোসেন, এই গবেষণা নিয়ে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে কাজ করে? ধন্যবাদ আপনাকে। আবারও ডিবিসির দর্শকদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে গবেষণার বিষয়টি অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। আমরা এখানে যে আমাদের যশোর জেলায় 641 হেক্টর জমিতে আমাদের এখন যে লিচু আবাদ হচ্ছে, এটা দিন দিন আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের গবেষণার মাধ্যমে নতুন জাত, আপনি জানেন যে লিচু একটি স্বল্প দিনের এবং খুব কম সময় কিন্তু থাকে। আমরা জানি যে হারভেস্টের পর থেকে অতি অল্প সময়ের মধ্যেই আমাদের ভক্তের কাছে পৌঁছে দিতে হয়, প্রায় 72 ঘন্টার ভিতর আমাদের এটা পৌঁছে দিতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি নতুন নতুন জাত আবিষ্কারের পাশাপাশি কিভাবে আমাদের এই ফসলটির শেলফ লাইফ বাড়ানো যায় সেই বিষয়টি কিন্তু আমাদের চিন্তা করার প্রয়োজন এখন দেখা দিয়েছে। আপনি জানেন যে আমাদের যশোর সবজির একটি হাব। এখানে সবজির ক্ষেত্রে আমরা কোল্ড স্টোরেজের নির্মাণের কথা বলছি। আমরা এর সাথে যদি কিছু বৈজ্ঞানিক যে পদ্ধতিকে যোগ করে যদি আমরা সবজির সাথে সাথে ফল সংরক্ষণের বিষয়টি যদি এখানে আমরা সংযোগ ঘটাতে পারি তাহলে আমাদের এই মৌসুমি অত্যন্ত উপাদেয় ফলটিকে আমরা দীর্ঘদিন আমাদের দেশীয় বাজারে আমাদের যে ইসে রয়েছেন, আমাদের ভোক্তা শ্রেণী রয়েছেন, তাদের কাছে আমরা দীর্ঘদিন এই ফলটিকে পৌঁছে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 থেকে 84 ডিগ্রি হিউমিডিটিতে আমাদের এই লিচুটি প্রায় 1 মাস যাবৎ তার গুণাগুণ অক্ষুণ্ণ রেখে, পুষ্টি অক্ষুণ্ণ রেখে কিন্তু আমরা এটাকে কোল্ড স্টোরে রেখে আমাদের ভোক্তার কাছে পৌঁছাতে পারি। আর আরেকটি বিষয়, আপনি জানেন যে যশোর এখানে একটি বিমানবন্দর রয়েছে। আমরা যেহেতু আমাদের যশোর থেকে অনেক বেশি পরিমাণ ফল সবজি দেশের বাইরে যায়, সেক্ষেত্রে এবং এই ফলের যে উৎপাদন এবং এরিয়া যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের এই এলাকার যে ফলটি, এই উৎপাদক ফলটি লিচুকেও আমরা বিদেশে পাঠিয়ে এখানকার আর্থসামাজিক উন্নয়ন, এখানকার কৃষিজীবী ভাইদের জীবন জীবিকার মান উন্নয়নে এই ফসলটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। পাশাপাশি আমাদের এখানে যদি এই ধরনের রিসার্চ প্রতিষ্ঠানগুলো আরও বেশি পরিমাণে, বিশেষ করে রিসার্চ স্টেশনগুলোকে স্থাপন করা যায়, আমি মনে করি তাহলে নতুন নতুন জাতের পাশাপাশি নতুন প্রযুক্তিকে যদি আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশে সমৃদ্ধি আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতাপ মণ্ডল এবং মোসাদ্দেক হোসেন দুইজনকেই আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।